সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চি 98.3-তে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা ডাক বাংলোতে সেই রাত। আজকের গল্পটি আমরা নিয়েছি পরম্পরা প্রকাশনের সেরা ভূতের গল্প বইটি থেকে। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধর আমি অগ্নি। শুরু হচ্ছে ডাক বাংলোতে সেই রাত। ট্রেন যখন স্টেশনে এসে পৌঁছলো তখন রাত 9টা বেজে গেছে। নেমে পড়লাম বটে, তবে এই স্টেশন আমার সম্পূর্ণ অচেনা। এখানে আমি আগে কোনো দিন আসিনি। আজ আসতে হলো চাকরির খাতিরে। সেই বিকেল 4:15 লোকালে শিয়ালদা থেকে উঠেছিলাম। প্রায় 140 কিলোমিটার রেলপথ আসতে 5 ঘন্টা লাগার কথা নয়, মাত্র ঘন্টা 3-এর মধ্যেই আমার পৌঁছে যাওয়ার কথা। কিন্তু মাঝ রাস্তায় দুর্ঘটনার কারণে লাইন অবরোধ ছিল বহুক্ষণ। তার ফলে গন্তব্যে পৌঁছতে এত দেরি। কেন্দ্রীয় সরকারের অডিট অফিসে আমি একজন চাকুরে। এই রাজ্যের নানা জেলায় সরকারি অফিসগুলোতে অডিট করা আমার কাজ। আমাদের একটা অডিট টিম আছে, তাতে আছি আমরা 5 জন। হেমন্তবাবু হলেন আমাদের টিমের একজন অফিসার। আমি, রণজয়, সত্য আর কল্লোল তার নির্দেশ মেনে অডিটের কাজ করি। যেখানে যখনই অডিট করতে যাই এই 5 জনই যাই। এই অঞ্চলের বিডিও অফিসে আমাদের অডিট শুরু করার কথা। হেমন্তবাবুর নির্দেশে আমাকে আগে আসতে হলো। তার কারণ আমি আগামীকাল বিডিও অফিসে পৌঁছে অডিটের ব্যাপারে প্রাথমিক কথাবার্তা বিডিও সাহেবের সঙ্গে বলে নেব। তিনি প্রয়োজনীয় কাগজপত্র আমার পরামর্শ মতো গুছিয়ে রাখবেন। একদিন বাদে, অর্থাৎ আগামী পরশু, হেমন্তবাবু আরও 3 জনকে নিয়ে হাজির হবেন এখানে। পুরো দমে তখন অডিটের কাজকর্ম শুরু হবে। কলকাতার অফিস থেকে হেমন্তবাবু ফোনে বিডিওর সঙ্গে আমাদের থাকার ব্যাপারে কথাবার্তা বলেছিলেন। এই মফস্বলে নাকি থাকার খুব একটা ভালো জায়গা নেই। হোটেল নেই, কিন্তু 2-3টে লজ আছে। সেরকমই একটা লজে 3টে ঘর বুক করে আমাদের কয়েকদিন থাকার ব্যবস্থা করা হবে। আর একটা পুরনো ডাক বাংলো আছে। সেখানে আমাদের 5 জনের একসঙ্গে থাকার সংকুলান না হলেও 2 রাতের জন্য আমার একা থাকার ব্যবস্থা করা হয়েছে। হেমন্তবাবুরা এখানে এসে পৌঁছলে ডাক বাংলো থেকে পাত্তাড়ি গুটিয়ে আমি ওদের সঙ্গে লজে সাময়িক আস্তানা কাটব। এই মফস্বলে আমি প্রথম এলাম। এখানকার কিছুই চিনি না। ডাক বাংলো কোন দিকে সে বিষয়েও কোনো ধারণা নেই। তাতে অসুবিধে হওয়ার কথা নয়, কারণ হেমন্তবাবু আমাকে বলে দিয়েছিলেন স্টেশনে নেমে যে কোনো রিক্সা চালককে বললেই সে আমায় ডাক বাংলোতে নিয়ে যাবে। এখানকার বিডিও ফোনে হেমন্তবাবুকে সেরকমই জানিয়েছেন। ট্রেন থেকে এই স্টেশনে আমি ছাড়া আর 2-4 জন যাত্রী নেমেছিল। তাদের অনুসরণ করে খাড়া ওভারব্রিজ পেরিয়ে স্টেশনের বাইরে চলে এলাম। সারি সারি রিক্সা দাঁড়িয়ে রয়েছে। একজন রিক্সা চালককে জিজ্ঞেস করতে সে বলল ডাক বাংলো যাবে, তবে 7 টাকা ভাড়া লাগবে। দরাদরি করার স্পৃহা আমার ছিল না। এত রাত হয়ে যাবে ভাবতে পারিনি। পেট চুই চুই করছিল খিদে, কাজেই চুপচাপ চড়ে বসলাম রিক্সাতে। ডাক বাংলো পৌঁছতে বড় জোর 5-6 মিনিট লাগলো। স্টেশন থেকে যা দূরত্ব, 7 টাকা ভাড়া হওয়ার কথা নয়, কিন্তু 5 টাকা ভাড়াই যথেষ্ট। বুঝলাম আমাকে নতুন যাত্রী পেয়ে রিক্সা চালক একটু উপরি আদায় করলো আর কি। অডিটের কাজের সূত্রেই অন্যান্য জেলার সরকারি ডাকবাংলোতে থাকার অভিজ্ঞতা আমার আছে। সব জায়গাতেই ডাকবাংলো দেখতে একই রকম হয়। পাঁচিল দিয়ে ঘেরা অনেকটা জায়গার মাঝখানে ফ্যাকাশে লাল রঙের বাড়ি, পেল্লায় উঁচু সিলিং, বড় বড় 2-3খানা ঘর থাকে। আর প্রতি ডাকবাংলোতে একজন চৌকিদারও থাকে। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে লোহার গেট পেরিয়ে ভেতরে এলাম। আমার আসার কথা চৌকিদার আগে থেকেই জানত, তাই মরাম বেছানো রাস্তার ওপর আমার জুতোর মশমশ আওয়াজ শুনেই সে ছুটে এলো। বয়স্ক মানুষ, পরনে লুঙ্গি আর বিবর্ণ গেঞ্জি,
মাথায় অল্প কাঁচা পাকা চুল। আমি কলকাতার অডিট অফিস থেকে আসছি শুনে সে আর তেমন কিছু জিজ্ঞেস করল না। বুঝলাম বিডিওর অফিস থেকে তাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়াই ছিল। আমাকে নমস্কার করে অভিবাদন জানালো, তারপর ঘর খুলে দিল। ডাকবাংলোর ভেতরটা দেখেই বুঝলাম এর নকশাটা আমার আগেই জানা। দুটো বড় ঘর, মাঝখানে বিশাল ডাইনিং হল। চৌকিদারকে জিজ্ঞেস করে জানলাম অন্য ঘরে কোনো অতিথি নেই, আমাকে একাই থাকতে হবে। মে মাসের গরম, ঘামে বিজবিজ করছে শরীর। থাকার ঘরের সঙ্গে লাগোয়া স্নানঘরটি বেশ বড়সড়। সেখানে কল খুললেই ঠান্ডা জল, মাথার উপর শাওয়ারও আছে। দেখলাম আমি আসবো বলেই চৌকিদার স্নানঘরে পরিষ্কার টাওয়েল এবং সাবানদানিতে নতুন সাবান রেখে দিয়েছে। বেশ আরাম করে চান করতে শরীর থেকে যাবতীয় ক্লান্তি কোথায় দূর হয়ে গেল। চনমনে বোধ করছিলাম। তারপর পাট ভাঙা পাজামা পাঞ্জাবি পরে নিয়ে ডাইনিং টেবিলে খেতে বসলাম। ভাত, ডাল, আলু পটলের তরকারি আর ডিমের ঝোল। চৌকিদারকে জিজ্ঞেস করে জানলাম হোটেলের খাবার সে আনেনি, নিজেই রান্না করেছে। বেশ সুস্বাদু রান্না। আমি তার রান্নার প্রশংসা করাতে সে লাজুকভাবে হাসল। লোকটি বেশি কথা বলে না, যেটুকু প্রশ্ন করি সেটুকুরই জবাব দেয়। তার নামও জানলাম, দশরথ, পদবী মণ্ডল। যে ঘরটিতে আমার থাকার ব্যবস্থা হয়েছে সেখানে দুটি লোহার খাট। একটিতে আমার জন্য বিছানা পেতেছে দশরথ, ধবধবে সাদা চাদর, দুটি বালিশ, আর মশারিও আছে, অক্ষত মশারি। ডাকবাংলো কিংবা লজের মশারিতে দেখেছি সবসময় এক আধটা ফুটো থাকেই। আজকের এই মশারিটা ব্যতিক্রম। দশরথকে জিজ্ঞেস করাতে সে বলল মশারি, বালিশ, বিছানার চাদর সব নাকি সম্প্রতি কেনা হয়েছে। বাবা, আমার ভাগ্যটা ভালোই বলতে হবে। ডাকবাংলো থেকে কয়েক গজ দূরে দশরথের থাকবার কোয়ার্টার। সেখানে সে বউ ছেলে মেয়ে নিয়ে থাকে। রাতে দরকার হলে আমি একটা হাঁক পারলেই সে চলে আসবে বলে জানালো। আমি জানি তার দরকার হবে না, কারণ পথশ্রমে শরীর এত ক্লান্ত যে ঘুমটা যে গভীর হবে তাতে সন্দেহ নেই। দশরথ চলে গেলে দরজা আটকে দিলাম। একটা খড়খড়ি দেওয়া পেল্লায় সাইজের জানলা, লম্বা লোহার শিক দিয়ে ঘেরা। সে জানলাটা দক্ষিণ দিকে, ফুরফুরে বাতাস আসছিল। ওটা বন্ধ করার কোনো মানে হয় না, খোলাই রাখলাম। তাতে ভালোই হলো, কারণ ডাকবাংলোয় উঁচু সিলিংয়ে পুরনো ফ্যানটি ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ তুলে বড় ধীর গতিতে ঘুরছে। দক্ষিণ খোলা জানলাটি না থাকলে গরমের দাপটে ঘুমোতে রীতিমতো অসুবিধেই হওয়ার কথা। ঘুমোবার আগে কিছু একটা না পড়লে আমার আবার সহজে ঘুম আসে না। একটা বাংলা সাময়িক পত্রিকা পড়তে পড়তেই ঘুমে চোখের পাতা ভারী হয়ে এলো। মশারি তুলে বাইরে বেরিয়ে আলোটা নিভিয়ে আবার মশারির মধ্যে ঢুকে পড়লাম। কখন যে ঘুম এসে গেল আমার বুঝতে পারার কথা নয়। কতক্ষণ ঘুমিয়েছিলাম তাও জানি না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। চোখের সামনে ঘুটঘুটে অন্ধকার, চারিদিক নিস্তব্ধ, শুধু ফ্যানের একঘেয়ে ক্যাচ ক্যাচ আওয়াজ। বোধহয় অনেকক্ষণ হলো বাতাস পড়ে গেছে। জানলা দিয়ে বাতাস তো আর আসছে না। ঘামে ভিজে গেছে শরীর। অত্যধিক গরমের জন্যই কি ঘুমটা ভেঙে গেল, নাকি অন্য কোনো কারণ? আর কি কারণ হতে পারে? চুপচাপ বিছানায় শুয়ে আবার ঘুমোবার চেষ্টা করলাম, কিন্তু চারপাশ তো এখন নিস্তব্ধ নয়। কেমন যেন একটা আওয়াজ আসছে কানে, যেন কেউ কাঁদছে। কে কাঁদছে? দশরথের বাড়িতে কেউ কাঁদছে? কান পেতে শুনলাম। হ্যাঁ, ঠিকই,
কান্নার আওয়াজ। কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মনে হচ্ছিল বন্ধ দরজার ওপারেই কেউ কাঁদছে। এত রাতে এভাবে কাঁদবার কারণই বাকি কেউ কি কাউকে মারধর করেছে? আমার মনে হলো আমার চুপ করে শুয়ে থাকা উচিত নয়। কে কাঁদছে উঠে দেখা উচিত। মনের মধ্যে কে যেন বিড়বিড় করছিল, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। মশারি তুলে বাইরে এলাম। কান পেতে শুনলাম। বালিশের পাশে টর্চ নিয়ে শোয়া উচিত ছিল, কিন্তু টর্চটা আমি আনতেই ভুলে গেছি। মনে হচ্ছিল আমার ঘরের বন্ধ দরজার ওপারেই কেউ কাঁদছে। কোনো জন্তু টন্তু নয় তো? বেড়াল হতে পারে? না না, বেড়াল এরকম এরকম ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে না। যে কাঁদছে সে মানুষই। সে আমার খুব কাছাকাছি আছে। হয়তো এই ঘরের বন্ধ দরজার সামনে প্রশস্ত সিমেন্টের যে চাতালটা রয়েছে সেখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটানা কেঁদে চলেছে। এদিকে আমার মনের মধ্যে আবার যেন কেউ বিড়বিড় করছে, দরজাটা খোলো, হ্যাঁ খোলো দরজাটা, দরজাটা খোলো। অগ্রপশ্চাৎ বিবেচনা করার সুযোগই পেলাম না। যেন মনের মধ্যে যে কথা বলছে তার আদেশ মেনেই দরজাটা খুললাম। আর চৌকাঠ ডিঙিয়ে ঘরের বাইরে এসে দেখলাম সিমেন্টের চাতালে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে হাঁটু পর্যন্ত ঝুলের বাহারি ফ্রক, এক মাথার চুল কিরকম উস্কো খুস্কো, হাত দিয়ে চোখ রগড়ে রগড়ে সে একটানা কেঁদেই চলেছে। আমি একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো খুকি, কাঁদছো কেন? তোমার বাবার নাম কি দশরথ? উত্তরে মেয়েটি মুখে কিছু বলল না, শুধু আঙুল দিয়ে দূরের দিকে দেখালো। আমি কিছুই বুঝতে পারলাম না কি দেখাচ্ছে ও। ওদিকে তো অন্ধকার ঝোপঝাড়, ওদিকে কি আছে? আমি আরো একটু এগিয়ে গেলাম। মুখে বললাম, ওখানে কি দেখাচ্ছ খুকি, কি হয়েছে ওখানে? উত্তরে মেয়েটা এবারও মুখে কিছু বলল না। ও কি কথা বলতে পারে না? বোবা। কিন্তু বারবার আঙুল দিয়ে দূরের ঝোপঝাড়ের দিকে ও কি দেখাতে চাইছে? এবার মেয়েটা চাতাল থেকে মোরামের রাস্তায় নেমেছে। এক টানা কেঁদে যাচ্ছে আর বারবার আঙুল তুলে দূরের দিকে দেখাচ্ছে। আকাশে এক ফালি চাঁদও নেই। অন্ধকারে ঘন হয়ে আছে চারপাশ। আমি আবছাভাবে মেয়েটাকে শুধু খেয়াল করতে পারছি। এখন দেখছি ও ছুটে যাচ্ছে দূরে, যেদিকে ঝোপঝাড়। তবে ওদিকে তো পাঁচিলের বাধাও আছে। কিছুটা গিয়ে থামছে, আমার দিকে তাকাচ্ছে, আঙুল তুলে কি যেন ইশারা করছে, আবার ছুটছে। আমি আর স্থির দাঁড়িয়ে থাকতে পারলাম না। ভীষণ কৌতূহল হচ্ছিল আমার। কি দেখাতে চাইছে মেয়েটা? ইশারায় কি বোঝাতে চাইছে? আমি সিঁড়ি দিয়ে মোরামের জমিতে নেমে এলাম। তারপর মেয়েটা যেদিকে ছুটছে সেদিকে এগোতে লাগলাম। খানিকটা এগোতেই দেখি গাছপালার মাঝখানে একটা ইদারা।
আর সেই ইঁদারার পাশে একটা ঝাঁকড়া গাছের দিকে তাকিয়ে আতঙ্কে বুক হিম হয়ে গেল আমার। সেই গাছের ডালে একটা মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে। দমকা বাতাস বইল একবার, আর আমি দেখলাম বাতাসের দাপটে ঝুলন্ত শরীরটা ঘুরপাক খাচ্ছে। মানুষটি কে? সে গলায় দড়ি দিয়েছে কেন? কেন? মেয়েটাই বা কে? এরকম ভাবতে ভাবতে আমি দেখলাম মেয়েটা ইঁদারা চওড়া চাতালে গিয়ে উঠে দাঁড়িয়েছে, একটানা কেঁদে চলেছে, আঙুল দিয়ে বারবার দেখাচ্ছে গাছের ডালে ঝুলন্ত দেহটাকে। আর তারপরেই আমি মেয়েটাকে আর দেখতে পেলাম না। কোথায় গেল? ওই ইঁদারার মধ্যে লাফিয়ে পড়লো নাকি? আমি ইঁদারার একেবারে ধারে এগিয়ে গেলাম, চাতাল থেকে ঝুঁকে নিচের গভীরে তাকালাম। অতল স্পর্শী অন্ধকার, আর ইঁদারার সেই অন্ধকারময় গভীরতা থেকে একটানা কান্নার আওয়াজ ভেসে আসছে। তার মানে বাচ্চা মেয়েটা ইঁদারার মধ্যে লাফিয়ে পড়েছে, আর সেখান থেকেই তার কান্নার শব্দ আমার কাছে আসছে। কিন্তু আমি কি করব? আমি কি ওই ইঁদারার মধ্যে ঝাঁপ দেব? হ্যাঁ, তাই করাই উচিত। ওই বাচ্চা মেয়েটাকে বাঁচাবার কোনো চেষ্টা করব না। আমার মনের মধ্যে কে যেন বিড়বিড় করে চলেছে একটানা, ঝাঁপ দাও, ঝাঁপ দাও, ইঁদারার মধ্যে ঝাঁপ দাও, মেয়েটাকে বাঁচাবার চেষ্টা করো। নিজেকে ঠিক রাখতে পারলাম না। ইঁদারার ভেতরে মাথা ঝুঁকিয়ে আমি দেখছিলাম, কিছুই দেখতে পাচ্ছিলাম না। অন্ধকার, বড় গভীর অন্ধকার, আর কানে আসছিল একটানা কান্নার আওয়াজ। ইঁদারায় ঝাঁপ দিতে যাব এমন সময় কানে যেন এলো এক চিৎকার, বাবু, 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 কি করছেন বাবু? বাবু, 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 কি করছেন আপনি? বলার সঙ্গে সঙ্গে কে যেন দুটো বলিষ্ঠ হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরল, আর সঙ্গে সঙ্গে আমি সম্বিত ফিরে পেলাম। আমি বুঝতে পারলাম দশরথ আমাকে দু হাতে চেপে ধরে আছে, আর আমার কানের কাছে চিৎকার করছে, বাবু, 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 কি করছেন বাবু? বাবু, চলে আসুন বাবু, 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 সরে আসুন বাবু, বাবু, এরকম করবেন বাবু, ঠাকুরের জন্য করবেন না, হে ঠাকুর, বাবু, বাবু। দশরথের আলিঙ্গনের মধ্যে আমি থরথরিয়ে কাঁপছিলাম। দশরথ আমাকে টেনে হিঁচড়ে ইঁদারা ধার থেকে সরিয়ে নিয়ে এলো। হাঁপাচ্ছিল সে, হাঁপাতে হাঁপাতে বলল, এসব কি করছেন বাবু? হ্যাঁ, কি করছেন আপনি? বিছানা থেকে উঠে এখানেই বা এলেন কেন? হ্যাঁ, কি করছেন আপনি বাবু? আমি আঙুল তুলে দশরথকে দেখাতে চাইলাম গাছের ডালে ঝুলন্ত মৃতদেহটি। দশরথ সেদিকে তাকিয়ে বলল, আরে বাবু, কি 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 বলতে চাইছেন? কি দেখাচ্ছেন ওদিকে? কিছু তো নাই। এবার আমার অবাক হওয়ার পালা। আমি দেখলাম গাছের ডাল থেকে ঝুলন্ত সেই মৃতদেহটির কোনো চিহ্ন নেই। কোথায় গেল সেটা? আমি কাঁপতে কাঁপতেই বললাম, ওই ডালে একজন গলায় দড়ি দিয়েছে। আমি স্পষ্ট তার দেহটা ঝুলতে দেখেছি, আর একটা বাচ্চা মেয়েও ছিল, সে শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। সেই তো আমাকে এতদূর ডেকে নিয়ে এলো, তাকে তো দেখলাম সে তো ইঁদারার মধ্যে ঝাঁপ দিল। দশরথ বলল, বাবু, বাবু, শান্ত হন, ঘরে চলেন, সব বলছি, চলেন। দশরথের মুখে সব শুনলাম আমি। প্রায় বছরখানেক আগে একজন সরকারি ইঞ্জিনিয়ার তার 10-11 বছরের মেয়েকে নিয়ে এই ডাক বাংলোতে রাত কাটাতে আসেন। পরের দিন সকালে দেখা যায় ইঁদারার পাশে ওই ঝাঁকড়া আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে লোকটি, আর তার মেয়েটি নিখোঁজ। পরে ইঁদারার জলে মেয়েটির দেহ ভেসে ওঠে। এসব নিয়ে নানান লোকে নানান কথা বলে। কেউ
কেউ বলে মেয়েকে ইন্দারার জলে ঠেলে ফেলে দিয়ে লোকটি আত্মহত্যা করেছিল, আবার কেউ বলে মাঝরাতে বাবাকে ওভাবে গাছের ডালে ঝুলতে দেখে মেয়েটি নিজেই ভয় পেয়ে ইন্দারার মধ্যে লাফিয়েছিল। পুলিশের তদন্তে মৃত লোকটির সম্বন্ধে আরো জানা যায় যে সে ব্যক্তিগত জীবনে খুব অসুখী ছিল, কারণ তার স্ত্রী অল্প বয়সে দুরারোগ্য ব্যাধিতে ভুগে মারা গিয়েছিল। দশরথের ধারণা মনের দুঃখে আর অবসাদে লোকটি এখানে এসে আত্মহত্যা করে, আর তার আগে নিজের মেয়েকেও সব দুঃখ কষ্ট থেকে অব্যাহতি দিয়ে ইন্দারার জলে ফেলে দেয়। আমি দশরথকে একটা প্রশ্ন করেছিলাম, এর আগেও তো আমার মতো অনেকে বাংলোয় থাকতে এসেছে, তারা কেউ রাতে কিছু দেখেনি। দশরথ জানালো, কলকাতা থেকে বহু দূরে এই পাড়া গাঁয়ে কে আর আমাদের ডাক বাংলোতে থাকতে আসবে বাবু? হ্যাঁ, সেই ঘটনার পর আপনি প্রথম থাকতে এলেন। দুজনে কথা বলতে বলতে কখন ভোর হয়ে গিয়েছিল। আমি দশরথকে বললাম এক কাপ চা আনতে। দশরথ তক্ষুনি তা করে নিয়ে এলো। চায়ের কাপে চুমুক দিতে দিতে আমি ভাবছিলাম কখন বেলা 10টা বাজবে। আমি বিডিও অফিসে গিয়েই বিডিও সাহেবকে অনুরোধ জানাবো আজকের রাতটা অন্যত্র আমায় থাকার ব্যবস্থা করে দেওয়া হোক, কারণ হেমন্তবাবুর তো সদল বলে আসতে আগামীকাল। তার মানে আজকের রাতটাও আমাকে এই মফস্বলে একা থাকতে হবে। কিন্তু এই ডাকবাংলোতে আর একটি রাতও কাটানো আমার পক্ষে সম্ভব নয়। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন ডাক বাংলোতে সেই রাত। মূল রচনা নীলাঞ্জন চট্টোপাধ্যায়, দশরথের চরিত্রে সমক, গল্পের সূত্রধর আমি অগ্নি, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শুভদীপ, বিশেষ সহযোগিতায় গোধূলি, পর্ব পরিচালনা এবং গল্প পাঠে দীপ, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা ডাক বাংলোতে সেই রাত। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।